আলাইকুম। আজকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কিভাবে আমরা ইজিপি তে আরএফকিউ টেন্ডার করব। যেহেতু ইজিপি আমাদের জন্য ম্যান্ডেটরি, সব দপ্তরে আমাদের আরএফকিউ টেন্ডার করা লাগতেছে। ইজিপি সিস্টেমটা খুব সহজ। আমরা ইনশাআল্লাহ একটু চেষ্টা করলে বা সময় দিলে খুব সহজেই করতে পারবো। আগে আমরা ম্যানুয়ালি টেন্ডার করতে যে পরিমাণ আমাদের সময় এবং কষ্ট লাগতো, আশা করি এটা একটা টেন্ডার করে যাওয়ার পরে সবার জন্য খুব ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব, আমার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। হ্যাঁ? ড্যাশবোর্ড আসার পরে আমরা এখানে ওকে দিব। দেন আমার এরকম একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হবে, আমার সামনে আসবে। আমাদের প্রথম কাজ হলো আমরা শুরুতে আমাদের ইজিপি সিস্টেমে এপিপিটাকে অ্যাপ্রুভাল নেওয়া লাগে। তো আমাদের নেসকোতে সবগুলা এসএনডির ক্ষেত্রেই এপিপি আমরা এমডি স্যারের কাছ থেকে অ্যাপ্রুভ করা আছে। তো আমরা শুরুতে এপিপি দিকে যাই। এই যে এখানে এপিপি একটা ট্রেব আছে। যাদের এপিপি হয়ে গেছে তারা আমরা মাই এপিপিতে ক্লিক করব। আর এপিপি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এপিপিতে যাব। যেহেতু আমাদের এপিপি অলরেডি সবগুলো দপ্তরেরই অ্যাপ্রুভ হয়ে গেছে, আমরা মাই এপিপি দেখি। মাই এপিপি তে যাওয়ার পরে আমার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে পেন্ডিং আছে, পেন্ডিং এ সার্চ দিলে যদি পেন্ডিং থাকতো, অ্যাপ্রুভ না হইতো, সেখানে একটা কিছু এখানে পাওয়া যেত। যেহেতু আমার অ্যাপ্রুভ হয়ে গেছে সেক্ষেত্রে পেন্ডিং এখানে কোনো কিছু পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমাকে এখানে চেঞ্জ করে অ্যাপ্রুভ দিতে হবে। অ্যাপ্রুভ দেওয়ার পরে আমি যখন এখানে সার্চ দিব, এই যে আমি একটা এপিপি কোড পাইছি, SND3 বগুড়া 2025-26, এটা এপিপি কোড। এই এপিপি কোডের ক্ষেত্রে আমার এপিপি প্যাকেজগুলো দেখার জন্য আমাকে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ইজিপির ক্ষেত্রে আমরা যে কোনো কাজ করব, কাজের অ্যাকশনটা আসবে ড্যাশবোর্ড থেকে। এই যে আমি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে সবগুলা প্যাকেজ আমি ভিউ করতে পারতেছি। এই যে সবগুলা প্যাকেজ 1 থেকে 21টা প্যাকেজ আর হার্ড কপি সাইনে এপিপিতে অ্যাপ্রুভাল ছিল। এই অ্যাপ্রুভাল গুলাই আবার ইজিপিতে এমডি স্যারের কাছে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। এখানে আমরা খেয়াল করে দেখব দুইটা অপশন আছে এখানে, এস্টিমেটেড কস্ট, টেন্ডার প্রপোজাল আইডি। এই টেন্ডার প্রপোজাল আইডিতে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা দেখা যাচ্ছে। দুইটা জায়গায় 6 এ একটা টেন্ডার আইডি আছে, 15 তে একটা টেন্ডার আইডি আছে। অর্থাৎ এই দুইটা টেন্ডার প্রপোজাল ফ্লোট করা হয়েছে। ফ্লোট মানে কি? এই যে আমি অ্যাকশনের ঘরে যাওয়ার পর এখানে দেখাচ্ছে ক্রিয়েট টেন্ডার প্রপোজাল। আমি যদি এখানে ক্রিয়েট টেন্ডার প্রপোজালে ক্লিক করি, সেক্ষেত্রে আমার একটা আইডি পড়বে। অর্থাৎ আমি টেন্ডারটা ডকুমেন্টেশন পর্যায়ে নিয়ে গেলাম, ক্রিয়েট টেন্ডার প্রপোজাল। এখানে দেখা যাচ্ছে এইটাতে ডকুমেন্টেশন পর্যায়ে গেছে, অর্থাৎ সাপ্লাই এন্ড রিফুয়েলিং অফ ফায়ার এক্সটিংগুইশার। এইটা আমার আজকের অবজেক্টিভ হলো আমরা এই আরএফকিউটা গুডস, এটা আমরা ইনশাআল্লাহ ইজিপিতে লাইভ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে অলরেডি এখানে ক্রিয়েট টেন্ডার প্রপোজালে ক্লিক করে এটা মাই টেন্ডারে চলে গেছে। যে যখনই আমি ক্রিয়েট টেন্ডার প্রপোজাল ক্লিক করব, তখনই এটা আমার মাই টেন্ডার অপশনে পাওয়া যাবে। আর যেগুলো আমি এখনো ক্রিয়েট টেন্ডার প্রপোজালে ক্লিক করা হয়নি, এগুলো এপিপিতেই থাকবে। মাই টেন্ডারে গেলে এই প্যাকেজগুলো পাওয়া যাবে। তো আমার যেহেতু অবজেক্টিভ GR05, সেক্ষেত্রে আমি এইটা এখানে ক্রিয়েট টেন্ডার প্রপোজাল ক্লিক হয়ে গেছে, এটা আমাকে মাই টেন্ডারে খুঁজতে হবে। এই যে টেন্ডার অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে মাই টেন্ডার অপশনে যাব। মাই টেন্ডার অপশনে যাওয়ার পরে এখানে 5টা ট্যাব, আন্ডার প্রিপারেশন, লাইভ, প্রসেসিং, আর্কাইভ, ক্যান্সেলড। আন্ডার প্রিপারেশন মানে যে সকল টেন্ডার ডকুমেন্টেশন স্টেজে আছে, অর্থাৎ এখন আমি লাইভ করি নাই, ওই সকল টেন্ডার এখানে আন্ডার প্রিপারেশনের লিস্টে পাওয়া যাবে। আর লাইভে যখন আমরা যাব, যদি কোনো টেন্ডার লাইভে থাকে, যেমন SND3 বগুড়া দপ্তরের একটা টেন্ডার লাইভে আছে, এটা আমি লাইভে পাওয়া যাচ্ছে। আর লাইভ অর্থাৎ লাইভ শেষ হওয়ার পরে টেন্ডার ওপেনিং হয়ে যাওয়ার পরে আমি যখন কোনো টেন্ডার খুঁজবো, সেটা আমি পাবো, সেটা হলো প্রসেসিং এ। দেন আমার যে টেন্ডার কন্ট্যাক্ট হয়ে যাবে, ওই টেন্ডারটা আমি পাবো আর্কাইভে। আর যদি কোনো টেন্ডার ক্যান্সেল হয়, সেক্ষেত্রে এটা পাওয়া যাবে ক্যান্সেলড। তো SND3 কোনো টেন্ডার ক্যান্সেল হয়নি, এখানে ক্যান্সেল কোনো কিছু নাই। তো আমাদের অবজেক্টিভ ছিল GR05 কে আমরা লাইভ করব। সেক্ষেত্রে আন্ডার প্রিপারেশনে যাই, এখানে দেখেন কোনো কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট শুধু একটা টেন্ডার আইডি পড়ছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা কোন টেন্ডার? তো এইটা আমাকে অ্যাকশনে যাইতে হবে। এই যে আমি অ্যাকশনে যাই, অ্যাকশনে যাওয়ার পরে আমি নোটিশ ট্যাব ক্লিক করি। এখানে নোটিশের মধ্যে নরমালি অ্যাকশনে যাওয়ার পরে আমাকে যখন আমি 3টা বাটন পাইতেছি, নোটিশ, ডকুমেন্টেশন, ইভালুয়েশন। নোটিশে ক্রিয়েট হয়নি, পুরোপুরি ক্রিয়েট না হওয়ার কারণে এই ড্যাশবোর্ডটা ফাঁকা দেখাচ্ছিল। হ্যাঁ, যখন আমার নোটিশটা এই যে ভিউতে যাই, আমি ভিউ অপশনে যাওয়ার পরে কি আছে, এই যে নোটিশে কোনো নাম দেওয়া হয়নি, শুধু আইডেন্টিফিকেশন লট আছে,
কিন্তু কোনো এই যে এলিজিবিলিটি অফ টেন্ডার আর ব্রিফ ডিসক্রিপশন এই অপশনগুলো ফাঁকা আছে, এই কারণে নোটিশে কোনো নাম নাই। সেক্ষেত্রে আমাকে এডিট করতে হবে। তো আমি ক্রস করে দিলাম, নোটিশ অপশনে গিয়ে আমি এডিট অপশনে যাব। নোটিশ, আচ্ছা, নোটিশ অপশনে এখানে দেখেন কতগুলা জিনিস আমাকে কি করা লাগবে। আমাকে একটা শুরুতেই আরএফকিউ নং, অর্থাৎ আমি টেন্ডারটা যে লাইভ করব, আজকে যদি আমি টেন্ডারটা লাইভ করি, আজকে আমার দপ্তরের একটা স্মারক এখানে দিতে হবে। আমরা যেটা ম্যানুয়াল টেন্ডারও দিতাম আইএফটিএন, এটা আমাকে এখানে একটা স্মারক দিতে হবে। দেন আমাকে কি করতে হবে, টেন্ডারটা এখানে পাবলিকেশন ডেট, ডকুমেন্টেশন, সিলিং এগুলা ফিল আপ করতে হবে। তো আমি প্রসেসটা শুরু করি। প্রসেসটা শুরু করার আগে আমি আবার কিভাবে আমি টেন্ডার থেকে এই জায়গায় আসছি এটা আবার একটু রিকল করি। আমাকে কি করতে হবে, শুরুতে টেন্ডারে যেতে হবে। এই যে টেন্ডার বাটন, টেন্ডারে যাওয়ার পরে আমি মাই টেন্ডারে আসবো। যেহেতু আমি এপিপি তে ক্রিয়েট টেন্ডার প্রপোজাল করছি, সেক্ষেত্রে আমি মাই টেন্ডারে আসার পরে আমার আন্ডার প্রিপারেশন স্টেজ, অর্থাৎ আমার টেন্ডারটা এখনো লাইভ হয়নি, এই আন্ডার প্রিপারেশন স্টেজে আমাকে কি করতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে। এই আমি ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে তিনটা, নোটিশ, ডকুমেন্টেশন, ইভালুয়েশন। প্রথম কাজ নোটিশ তৈরি করা, তারপরে ডকুমেন্ট তৈরি করা, তারপরে ইভালুয়েশন কমিটিটা ঠিক করে দেয়। সেক্ষেত্রে আমি প্রথমে নোটিশ ক্লিক করতেছি। নোটিশে যাওয়ার পরে এই নোটিশটা আমাকে ক্রিয়েট করার জন্য এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে গেলাম। এখন শুরুতে আমাকে একটা আরএফকিউ নং দিতে হবে। সেক্ষেত্রে আমি দপ্তরে একটা নাম্বার নিয়ে রাখছি, এটা হলো আমার দপ্তরের আরএফকিউ নং। এখানে আমি আরএফকিউ নং দিয়ে দিলাম, আজকে ডেটের একটা স্মারক দিয়ে দিলাম। এখন আমাকে আরএফকিউ পাবলিকেশন ডেট এন্ড টাইম, অর্থাৎ আমাকে এখানে সিলেক্ট করতে হবে। এই যে ডেটের অপশন দেয়া আছে, আমি যখন সিলেক্ট করব, সবগুলা ডেটের ক্ষেত্রে প্রথম আমাকে টাইম সিলেক্ট করতে হবে, তারপরে ডেট সিলেক্ট করতে হবে। তো আমি ধরে নিই এটা আগামীকালকে সকাল 11টায় এটা লাইভ হবে। সকাল 11টা, আগামীকালকে সকাল 11:30, 11:30, তার মানে আগামীকাল 29 তারিখ। 29 তারিখ। এখন আরএফকিউর ক্ষেত্রে আমরা জানি মিনিমাম 3 থেকে 7 দিন, অর্থাৎ 3 দিনের কম না, 7 দিনের বেশি না, আমাকে এরকম একটা টাইম দিতে হবে আরএফকিউর ঠিকাদারকে তার বিট করার জন্য। সেক্ষেত্রে আমি লাস্ট ডকুমেন্ট সিলিং কি দিব, আমি 7 দিন পরে দিই। যদি আমার 29 তারিখে হয়, আমার পরবর্তী 29 তারিখের পরে 7 দিন যদি আমি যাই, 7 দিন হিসাব করলে আমরা এখান থেকে ক্যালেন্ডার যদি দেখি, আমার ফেব্রুয়ারি মাসে 4 তারিখ করতেছি, আমি 7 দিন না দিয়ে 6 দিন দিলাম, অর্থাৎ মঙ্গলবারে দিই। হ্যাঁ, তার মানে আমাকে 3 তারিখ দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 3 তারিখ। তার আমাকে প্রথম ডেট দিতে হবে, অর্থাৎ ঠিকাদার সর্বশেষ ডকুমেন্ট লাস্ট সেলিং অবলিক ডাউনলোডিং টাইম। যেহেতু এটা আরএফকিউ, সেলিং এর কোনো অপশন নেই, সে ডাউনলোড করতে পারবে। সেক্ষেত্রে আমি দেই যে সে 11টা পর্যন্ত ডাউনলোড করতে পারবে, 11:30 পর্যন্ত ডাউনলোড করতে পারবে। সে 11:30 পর্যন্ত। কয় তারিখ, আমি এটা দিলাম 3 তারিখ, অর্থাৎ 6 দিন পরে দিলাম, যেহেতু সর্বোচ্চ 7 দিন, আমি একদিন কম দিলাম, 3 তারিখ দিলাম। ঠিক আছে, আমার এখন লাস্ট ডকুমেন্ট ডাউনলোডিং ডেট এন্ড টাইম 3/2 তারিখ, অর্থাৎ মঙ্গলবার 11:30টায় দিলাম। এখন প্রি টেন্ডার প্রপোজাল মিটিং স্টার্ট ডেট এন্ড টাইম। নর্মালি এখানে বিল্ট ইন যে সিস্টেম করা আছে, আমি যখন থেকে পাবলিকেশন টাইম দিব, অর্থাৎ 29 তারিখ 11:30, পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমাকে এখানে ডেটটা দিতে হবে। তো আমি দিই 29 তারিখে 1 ঘন্টা পরে প্রি টেন্ডার দিয়ে রাখি। দুই ঘন্টা পরে দিলাম। এটা আমার ডকুমেন্ট লাস্ট সেলিং এর আগে শেষ করতে হবে। নরমালি আরএফকিউর জন্য খুব বেশি প্রি টেন্ডার মিটিং বা জটিল কোনো কিছু না যে কেউ আমাকে প্রশ্ন করবে। তো খুব শর্ট টাইম রাখলেও কোনো এখানে সমস্যা নাই। আমি এটা 1:30 থেকে 6:30 পর্যন্ত টাইম দিলাম। এখন ক্লোজিং ডেট এন্ড টাইম 3 তারিখে আমার লাস্ট ডাউনলোডিং টাইম 11:30 দিছি। তার মানে ডাউনলোড করার পরে তার সর্বোচ্চ হয়তো সর্বশেষ টাইম আমি এটা দিলাম, 6 দিন হাতে তো দিয়ে রাখলাম। আমি 1 থেকে 2 ঘন্টা পরে তার ক্লোজিং টাইম করে দিব 3 তারিখে। এটা নির্ভর করে, আমি চাইলে এখানে 2 তারিখে লাস্ট সেলিং ডেট দিয়ে আমি 3 তারিখ ওপেনিং দিতে পারতাম, কিংবা 3 তারিখে লাস্ট সেলিং ডাউনলোডিং টাইম দিলাম, আমি 4 তারিখে ক্লোজিং টাইম দিতে পারতাম। তবে পাবলিকেশন থেকে ক্লোজিং টাইম আরএফকিউ এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে 7 দিন যাতে ক্রস না করে, অর্থাৎ আমার 3 তারিখ
আমাকে আগে টাইম সিলেক্ট করতে হবে। আমি আগে ডেট সিলেক্ট করছি, সেজন্য টাইম ঠিক মতো নেইনি। 12:30টায় দিলাম, অর্থাৎ 1 ঘন্টা পরে তার সাবমিট করতে হবে, 3 তারিখ। এই 3 তারিখ অটো নিয়ে নিল ওপেনিং টাইম এন্ড ডেট। এখন আমরা দেখি এখানে দুইটা অপশন আছে, এলিজিবিলিটি অফ টেন্ডারার অর কনসালটেন্ট এবং ব্রিফ ডিসক্রিপশন অফ গ্রোড এন্ড রিলেটেড সার্ভিস। এখন এলিজিবিলিটি কি, আমি ডকুমেন্ট দেখি যে কোনো কাজ আমরা যখন করব, রিলেটেড যে ডকুমেন্ট আছে এটা আমরা বিপিপির ওয়েবসাইট থেকে দেখে নিব। বিপিপির ওয়েবসাইট থেকে আমি অলরেডি ডাউনলোড করছি ইপিজি 1। ইপিজি 1 ডাউনলোড করার পরে আমি এখানে দেখি কি চাইছে ওরা। টেন্ডারার লিগ্যাল ক্যাপাসিটি কি থাকতে হবে, তার তার থাকতে হবে ট্রেড লাইসেন্স থাকতে হবে, ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে, ব্যাট রেজিস্ট্রেশন অর বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে হবে, ফাইন্যান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট শোয়িং লিকুইড অ্যাসেট অফ অ্যাট লিস্ট বিডিটি 70% অফ এস্টিমেটেড কস্ট। অর্থাৎ যদি আমার 1 লাখ টাকার একটা এস্টিমেটেড কস্ট, 1 লাখ টাকার একটা কাজ হয়, 70,000 টাকা ঠিকাদারের আছে, এরকম সার্টিফাই করে একটা ফাইন্যান্সিয়াল ব্যাংক সলভেন্সি দিতে হবে ফ্রম এনি শিডিউল ব্যাংক, উইদাউট হুইচ দ্য কোটেশন মে বি কনসিডার্ড নন রেসপন্সিভ। এই 4টা জিনিস না থাকলে তার কোটেশনটাকে নন রেসপন্সিভ করা যাবে। তার মানে ডকুমেন্ট যেটা আছে বিপিপির ওয়েবসাইটে, ডকুমেন্টটা আমাকে এই যে এখান থেকে ডকুমেন্ট যখন আমরা নামাবো, ডকুমেন্টের মধ্যে সরাসরি এই 4টা কথা বলা আছে। তো যেহেতু ডকুমেন্টে বলা আছে, আমি এই 4টা কন্ডিশন এখানে ইনক্লুড করে দিই। হ্যাঁ, এখানে আমি 1 2 3 দিয়ে এই 4টা কথা লিখে দিই। এখন আমি এখানে যে 4টা জিনিস ছিল ডকুমেন্টে যেভাবে বলা ছিল, ডকুমেন্ট থেকে আমি 4টা জিনিস কপি করে এখানে এই 4টা জিনিস ডকুমেন্টের মতো করে এখানে লিগ্যাল ক্যাপাসিটিতে তাকে আমি দিয়ে দিলাম। এলিজিবিলিটি অফ টেন্ডার। এখন ব্রিফ ডেসক্রিপশন অফ গুডস এন্ড রিলেটেড সার্ভিস, এটা আমার যে টেন্ডারের যে এপিপির প্যাকেজে আমরা যেভাবে নাম লিখছিলাম, এটা কপি করে দিলে এটা ব্রিফ ডেসক্রিপশন হয়ে যাচ্ছে। এই যে কপি, আমি এখান থেকে এপিপির প্যাকেজে যেভাবে নাম ছিল আমি ওইটা এখানে কপি করে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে কি আছে, লট নাম্বার, এখানে একটা অপশন ছিল, এটা অলরেডি ফিল আপ করা হয়ে গেছে। লট নাম্বার চাইছে, আইডেন্টিফিকেশন লট, অর্থাৎ সেম জিনিস কি দিয়ে আমি এটা বুঝবো, এপিপির প্যাকেজের নাম দিয়ে দেওয়া হয়েছে। লোকেশন কোথায়, লোকেশন এটা বগুড়া, আমি বগুড়া দিয়ে রাখলাম যাতে সে বুঝে। টেন্টেটিভ স্টার্ট ডেট, অর্থাৎ একটা কতদিন পরে এটা স্টার্ট হইতে পারে, এটা একটা টেন্টেটিভ ডেট দিছে। আমি যদি 4 তারিখে ওপেন হয় ফেব্রুয়ারির, আমি ধরে নিই যে ইভালুয়েশন করে সবকিছু শেষ করতে করতে আমার এটা 4 তারিখে যদি শেষ হয়, সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আরো 15 দিন লাগতে পারে। 20 তারিখের দিকে আমি চলে যাই, যে 20 তারিখে শনিবার পরে, তার মানে 21 তারিখ থেকে 21/2 দিলাম। 21 তারিখও বন্ধ, তার মানে 22 তারিখ থেকে। এখানে যদি হলিডেতে দেয় সেক্ষেত্রে সে নিবে না। টেন্টেটিভ কমপ্লিশন ডেট, আমার যে কাজটা রিফুয়েলিং কার্বন ডাইঅক্সাইড বা ফায়ার এক্সটিংগুইশার নজল, এই কাজগুলা করতে খুব বেশি সময় লাগবে না। আমি সর্বোচ্চ 10 দিন সময় দিলেই এনাফ কাজটা করার জন্য। তো সেক্ষেত্রে আমি 10 দিন সময় দিই, 22 তারিখ থেকে আমি দিয়েছিলাম। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস যেহেতু 28 দিনে, আমি এদিকে 8 দিন আর এদিক থেকে আমি আরো 2 দিন দিলাম, অর্থাৎ মার্চের 2 তারিখে টেন্টেটিভ। এটা ইচ্ছা মতো এটা চেঞ্জ করা যায়। টেন্টেটিভ একটা ডেট দিয়ে আমি এখানে সাবমিট করে দিলাম। তার মানে আমার নোটিশ ক্রিয়েট হয়ে গেল। নোটিশ ক্রিয়েট করার পরে কতগুলা জিনিস এখানে আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে ভুল করলে ঝামেলা হইতে পারে পরবর্তীতে। এইটা বিশেষ করে চেঞ্জ অ্যাপ্রুভিং অথরিটি, অ্যাপ্রুভিং অথরিটি কে আছে, এইটা মেইন ইস্যু। আমাদের কিছু জিনিস ভুল করা যাবে না ইজিপিতে, তার মধ্যে অন্যতম হলো অ্যাপ্রুভিং অথরিটি এবং এস্টিমেট, এই জিনিসগুলো ভুল করা যাবে না। তো এখানে অ্যাপ্রুভিং অথরিটি নাইমা হেলালি এক্সেন, এটা বাই ডিফল্ট এখানে হয়ে আছে। তার মানে এটা আমাকে চেঞ্জ করতে হবে, যেহেতু আমাদের ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল অনুসারে এস্টিমেটেড কোড 1 লাখ টাকা, অর্থাৎ নেক্সট কোড 2 লাখ টাকা পর্যন্ত, এটা আমাকে অ্যাপ্রুভাল অথরিটি হলো আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার পর্যন্ত। তো আমি এটা চেঞ্জ করে চিফ ইঞ্জিনিয়ার স্যারকে দিয়ে দিব। তো আমি চেঞ্জ কিভাবে করব, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমার এখানে অপশন আছে যে আমি চিফ ইঞ্জিনিয়ার স্যারকে খুঁজে এখানে আমি এখান থেকে দিয়ে দিব। এই যে ড্রপ ডাউন থেকে আমরা জিয়াউল ইসলাম চিফ ইঞ্জিনিয়ার, একটা অফিস অফ চিফ ইঞ্জিনিয়ার রাজশাহী জোন নেস্কো, অর্থাৎ রাজশাহী জোনের চিফ ইঞ্জিনিয়ার স্যারকে আমরা এখানে সিলেক্ট করে দিব। 1 লাখ টাকা পর্যন্ত আমার, 2 লাখ টাকা পর্যন্ত হলে সেক্ষেত্রে আমাদের এও থাকবে, এও কে প্রপারলি সিলেক্ট করে দিতে হবে।
কারণ আমাদের খেয়াল রাখতে হবে অ্যাপ্রুভিং অথরিটিটা যদি এখানে ভুল হয়ে থাকে আমার এখনো অপশন করার চেঞ্জ করার সুযোগ আছে, চেঞ্জ অ্যাপ্রুভিং অথরিটি এও না হয়ে সাপোজ এখানে এস্টিমেটেড কস্ট ছিল 4 লাখ টাকা কিন্তু এখানে সিলেক্ট করা আছে এও, এস্টিমেটেড কস্ট 3 লাখ টাকার উপরে গেলে এও রাখার কোনো অপশন নাই, চেঞ্জ অ্যাপ্রুভিং অথরিটি দিয়ে আমাকে এখানে হোপ সিলেক্ট করা লাগবে। আরেকটা জিনিস যেটা আমাকে স্ট্যান্ডার্ড ডকুমেন্ট প্রপোজাল ইপিজি 1 গোর্স কেনার ক্ষেত্রে ইপিজি 1 হবে। ডকুমেন্ট আমি এখান থেকে দেখে নিব কি হবে, যেমন ইপিজি 1 পিপিপি ওয়েবসাইটে স্ট্যান্ডার্ড ই রিকোয়েস্ট ফর কোটেশন, অর্থাৎ 8 লাখ টাকার কম যদি কোনো গ্রোস ক্রয় করি সেক্ষেত্রে আমার এই ডকুমেন্টটা ইউজ করতে হবে। কারণ এটা আমাকে খেয়াল রাখতে হবে এটা আমার ঠিক মতো সিলেক্ট হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা। আরেকটা জিনিস টেন্ডার ভ্যালিডিটি, ভ্যালিডিটি মানে টেন্ডার ওপেন হওয়ার পরে কত দিনের মধ্যে তাকে আমি নোয়া দিতে পারবো, এটা হলো আমার টেন্ডার ভ্যালিডিটি। আগের পিপিআর এটা 120 দিন পর্যন্ত হাইয়েস্ট ছিল, বর্তমানে 150 দিন পর্যন্ত হাইয়েস্ট করা আছে। তো সেহেতু আমাকে আরএফকিউ খুব বেশি দিন সময় লাগবে না, আমি আশা করি যে সর্বোচ্চ 90 দিনও লাগবে না, তারপরে সেফটি পারপাজে দিয়ে রাখবো। এখানে সাবমিট দেওয়ার পরে আমার চেঞ্জ করার আর কোনো অপশন নেই, কারণ আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এস্টিমেটেড কস্ট কত, অ্যাপ্রুভিং অথরিটিকে টেন্ডার ভ্যালিডিটি কি হবে, আর ডকুমেন্ট কোনটা ইউজ করব। তো আমার সবকিছু আশা করি ঠিক আছে, আমি সাবমিট করে দিলাম। আমাকে আবার শিওর করতে বলতেছে যে আমি সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ডাবল শিওর করলো। দেন এটা এই যে সাবমিট আর চেঞ্জ করা যাবে না অপশন আসছে। এখন কিছু ফর্ম আসবে বাই ডিফল্ট ইজিপির, ফর্মগুলো আমাকে শুধু সেভ সেকশনে সিলেক্ট করে দিতে হবে, সেভ করে দিতে হবে। দেন এগুলা একটা ফর্ম আসছে, এটা ইজিপির বাই ডিফল্ট ফর্ম, এগুলো আমাকে দেখে শুধু সেভ ফর্ম করে দিতে হবে, এখানে আর কোনো কাজ নেই। কারণ আমার নোটিশ প্রিপারেশন শেষ, এখন আমি দেখি নোটিশ প্রিপারেশন শেষ হওয়ার স্টেজে আমার এখানে কি আছে। এখানে এই ট্যাবে দেখেন কতগুলা জিনিস আছে, কনফিগার কি ইনফরমেশন, এটা অলরেডি আমি করলাম। ক্লারিফিকেশন অন টেন্ডারার, এটা আমি ক্লারিফিকেশন নিব কিনা, আরো কি খুব জটিল কাজ, এখানে ক্লারিফিকেশনের খুব বেশি অপশন নাই, আমি এটাকে 0 করে দিলাম, খুব জটিল কোনো কাজ না, সাবমিট করে দিলাম। এরপরে দেখেন কি বলতেছে, অফিসিয়াল কস্ট এস্টিমেট, অফিসিয়াল কস্ট এস্টিমেট কখন হবে, প্লিজ অ্যাড এন্ড নোটিফাই কমিটি মেম্বার, অর্থাৎ টিসি যে ইভালুয়েশন আমি কমিটি অ্যাড করার পরেই অফিসিয়াল কস্ট এস্টিমেট অ্যাড করার অপশন আসবে, আদারওয়াইজ আসবে। আর বলতেছে টর অর্থাৎ টেন্ডার ওপেনিং রিপোর্ট আমি পাবো টেন্ডার ওপেন হওয়ার পরে। আর নিচে কি বলতেছে, সিলেক্টেড টেন্ডার আর কনসালটেন্ট ফর টেন্ডার প্রপোজাল, ক্রিয়েট টেন্ডার কনসালটেন্ট, অর্থাৎ আমি আরএফকিউ 5 জনকে দিব, এই 5 জনকে আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, এই যে অপশন ক্রিয়েট টেন্ডার আর কনসালটেন্টস লিস্ট, আমাকে লিস্ট তৈরি করতে হবে। তো আমি ক্লিক করলাম লিস্টে, ক্রিয়েট টেন্ডার কনসালটেন্ট লিস্ট। এখানে খুব সহজ, আমি যদি শুধু ইমেল দিয়ে সার্চ দিই, এখানে ইমেল দিই অটোমেটিকলি তাকে আমি পাই যাই। আমি 5 জন যাদেরকে দিব তাদেরকে আমি অলরেডি নিয়ে রাখছি, আমি এটা কপি করে সার্চ দিচ্ছি। এই যে আমি পাই গেলাম এমএসআর, এটা আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে অ্যাড টু লিস্ট করতে হবে। তো আমি একটা করলাম, এরকম ভাবে সেম ভাবে আমাকে এরকম 5টা করতে হবে। এই যে আমার একটা করে এরকম একটা একটা করতে করতে 5টা টেন্ডার কে আমি এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমার মিনিমাম 5টা দিতে হবে, আমি 5টা দিয়ে দিয়েছি। এই যে আমি ব্যাক করে চলে আসলাম, ব্যাক করে চলে আসার পরে এখানে আমি ভিউ অপশন আছে, আমি আবার দেখতে পারবো এই যে ভিউতে আমার 5টা সিলেক্ট করা হয়েছে কিনা। এই যে আমার 5টা সিলেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে। আমি ব্যাক অপশনে চলে গেলাম। এখন আমার কাজ দুইটা, ডকুমেন্টেশন তৈরি করা এবং ইভালুয়েশন কমিটি তৈরি করা। ইভালুয়েশন কমিটি আমরা কিভাবে তৈরি করব, শুরুতে ইভালুয়েশন কমিটিটাই দেখাই। ক্রিয়েট করতে হবে অথবা এক্সিস্টিং কমিটি আছে কিনা, ক্রিয়েট যদি আমি যাই, এখানে আমি যদি টিএসসি সিলেক্ট করি, এই যে টিসি আমার অলরেডি আছে, অ্যাড মেম্বার নিতে হবে, অ্যাড মেম্বার অলরেডি গোলাম সারোয়ার স্যার সেম পিতে আছে, অর্থাৎ স্যার এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি মেম্বার সেক্রেটারি, ওনাকে সিলেক্ট করলাম, অ্যাড দিলাম। এরকম করে আমাকে আরো 2 জনকে নিতে হবে। এখন একটা ব্যাপার হলো, কমিটি করবে অ্যাপ্রুভিং অথরিটি, অর্থাৎ এই কাজের অ্যাপ্রুভিং অথরিটি হলো আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার, সেক্ষেত্রে কমিটির অ্যাপ্রুভালটা চিফ ইঞ্জিনিয়ার স্যার দিবে। যেহেতু স্যার একটা অফিস অর্ডার করে একটা কমন কমিটি করে দিছে, সেক্ষেত্রে ওই কমন কমিটির আন্ডারে পি সে কমিটি করতে পারবে। এখন আমাকে আবার অ্যাড মেম্বার দিয়ে আদার পি তে যাইতে হবে। আদার পি তে যাওয়ার পরে আমি যখন এখানে অর্গানাইজেশন সিলেক্ট করব, এখানে আসছে মিনিস্ট্রি অফ এনার্জি এন্ড মিনারেল সোর্স, দেন পাওয়ার ডিভিশন,
পাওয়ার ডিভিশন থেকে আমি নেস্কোকে সিলেক্ট করব। নেস্কো, এখান থেকে আমাকে আমাদের এটার চেয়ারপারসন হলো সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার স্যার, বগুড়া সার্কেল। আমাকে স্যারকে এখান থেকে খুঁজতে হবে, স্যারের অফিস, অফিস হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এই যে ওএনডেম সার্কেল বগুড়া, ওএনডেম সার্কেল বগুড়া সার্চ দিলে আমি যে স্যারকে পেয়ে গেছি, গোলাম মোস্তফা স্যার, এও পিটিসি পিসি। এখানে সিলেক্ট করলে আমি এখানে অ্যাড করে দিই। আমি তিনজনকে সিলেক্ট করলাম। এখন তিনজনের রোল একই দেখাচ্ছে, এটা আমাকে চেঞ্জ করতে হবে। গোলাম সারোয়ার স্যার মেম্বার সেক্রেটারি, গোলাম মোস্তফা স্যার চেয়ারপারসন, আর মোহাম্মদ মিনার হোসেন মেম্বার হবে কমিটিতে। তার মানে এই যে আমার কমিটি হয়ে গেল, আমি সাবমিট করে দিব। একজন সেম পি, বাকি দুজন আদার পি। সাবমিট করে দেওয়ার পরে এখন আমাকে কমিটিটা ঠিক করছে কিনা আমি আবার একটু বি অপশনে যাব। বি অপশনে যাওয়ার পরে হ্যাঁ, চেয়ারপারসন, মেম্বার সেক্রেটারি, মেম্বার, কমিটি ঠিক আছে। এখন আমাকে কমিটিটা অ্যাপ্রুভাল করতে হবে। আমি শুরুতেই বলছি, যদি কমিটি অলরেডি আমাদের এসি স্যার এই কমিটিকে অ্যাপ্রুভ করে এই ধরনের একটা কমিটি, কমন কমিটি করে দিচ্ছে, ওই কমিটির আদলে যেহেতু আমি করছি, সেক্ষেত্রে আরএফকিউর ক্ষেত্রে বারবার চিফ স্যারের কাছে না গিয়ে পি সরাসরি নিজেই সে ওয়ার্কফ্লো ক্রিয়েট করে অ্যাপ্রুভ দিতে পারে। তবে এখানে রিভিউ দিলাম 0, ইনিশিয়েটর পি, অ্যাপ্রুভার পি, যেহেতু এই কমিটিটা অলরেডি চিফ ইঞ্জিনিয়ার স্যার অ্যাপ্রুভ করে দিচ্ছেন আলাদা অর্ডার করে। এখন নোটিফাই যদি না করি, দেখেন আমি এখানে নোটিফাই করলাম না, শুধু ক্রিয়েট করলাম। আমি যদি নোটিশে আসি, নোটিশ ট্যাবে আসার পরে এখনো কিন্তু অফিসিয়াল কস্ট এস্টিমেট প্লিজ অ্যাড এ নোটিফাই কমিটি মেম্বার, অর্থাৎ নোটিফাই করিনি দেখে অ্যাড অপশন আসেনি। ইভালুয়েশন আমি আবার চাই, আমি এখান থেকে গিয়ে যখন নোটিফাই কমিটি মেম্বার করে দিব, এখানে আমাকে কমেন্টস লিখতে হবে নোটিফাইড, দেওয়ার পরে আমাকে এখানে যে নোটিফাই বাটনে ক্লিক করে দিতে হবে। যখন নোটিফাই বাটনে ক্লিক করে দিলাম, এখন আমি আসি, এখানে কিন্তু আমার এখন এই যে এস্টিমেট অপশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এস্টিমেট দিব। এই যে এস্টিমেট অ্যাড করার পরে এখানে দুইটা বাটন আছে, অফিসিয়াল কস্ট এস্টিমেট, আমাকে এখানে ক্লিক করতে হবে। আর এখানে আমাকে ওসি, অর্থাৎ তিনজনের সাইন করছে যে এস্টিমেটটা, ওসি ডকুমেন্ট সাইন বাই ওসি কমিটি, অর্থাৎ অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি, কমিটি সাইন করছে যে ডকুমেন্ট, ওই ডকুমেন্ট আমার এখানে আপলোড করতে হবে। যেহেতু এস্টিমেট গোপন জিনিস, আমি এটা এখানে দেখাইলাম না, এটা জাস্ট আপলোড করার পরে দেখাচ্ছি। আমি অফিসিয়াল কস্ট এস্টিমেট আপলোড করে দিছি এবং দিয়ে দিছি। এখানে দেখেন এডিট অপশন আছে, এডিট করা যাবে, এবং ভিউ অপশন আছে, দেখা যাবে। তো দেখা, আমি যদি ক্লিক করি এখানে দেখেন আমার কাছে ওটিপি চাবে, অর্থাৎ এটা এনক্রিপ্টেড হয়ে গেছে। এখন আমি থার্ড পারসন কেউ এটা দেখতে পারবে না, তাকে অবশ্যই অথরাইজ কে হইতে হবে। সেক্ষেত্রে আমি যদি ইয়েস দিই, তো ডিভিশন 3 এর এক্সেন স্যারের কাছে এটা একটা পাসওয়ার্ড ওটিপি যাবে, ওই ওটিপি ভেরিফাই করার পরে আমি কেবল দেখতে পারবো। যেহেতু আমি শিওর হয়ে এখানে দিছি, সেক্ষেত্রে আমি আর চেক করলাম না, আপনার অবশ্যই শিওর হয়ে এটা দিবে। তার মানে এখন আমার নোটিশ অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে, আমার ইভালুয়েশন কমিটি ক্রিয়েট হয়ে গেছে। শুধু আমি ডকুমেন্টেশনটা করব। ডকুমেন্টে কি আছে, ডকুমেন্ট যদি আমি এখানে দেখি, ডকুমেন্টেশনের সেকশন 1 এ সবকিছু বলে দেওয়া আছে, আর সেকশন 2 তে আছে আমাকে ফর্ম ড্যাশবোর্ড, অর্থাৎ প্রাইস শিডিউল ফর গুডস এন্ড রিলেটেড সার্ভিস, আমাকে এটা দিতে হবে। আর ই কোটেশন সাবমিশন লেটার, দেখেন এখানে ই কোটেশন সাবমিশন ফর্মে আমি যদি পিপিআর রিকোয়ার্ড ডকুমেন্ট লিস্ট চেক করি, একে সেকশন 1 এ আমি এখানে ক্লিক করলে দেখেন বাই ডিফল্ট 3টা ডকুমেন্টে আছে, ভ্যালিড ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এই 3টা অবশ্যই ম্যান্ডেটরি থাকতেই হবে। যেহেতু ডকুমেন্টে ইয়ের কথা বলা আছে, আমার ফাইন্যান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেটের কথা বলা আছে, এটা আমি এখান থেকে ক্লিক করে কপি করে দিয়ে দিচ্ছি। আমার এখানে করা আছে ওয়ার্ডে ফাইন্যান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট, এটা আমি ম্যান্ডেটরি করে দিলাম। লিখে দিলাম 4 দিয়ে, এই যে ফাইন্যান্সিয়াল সাবমিট দিয়ে দিন, অটোমেটিক সে নেবে। 4 নম্বরে ফাইন্যান্সিয়াল সাবমিটেড লাগবে। ওকে, আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে, এখানে আরএফকিউ যেহেতু ডকুমেন্টেশন প্রিপারেশন খুব বেশি নাই, সবকিছু এখানে দেয়া আছে, শুধু ঠিকাদার এগ্রি করবে। আমি ফর্ম ড্যাশবোর্ডে গিয়ে ফিল আপ দিয়ে যেভাবে দেয়া আছে শুধু সিলেক্ট আই এগ্রি করে দিই, অর্থাৎ সাবমিশন।
ইনভাইটেশন লেটার সেম জিনিস যেভাবে আছে, শুধু আই এগ্রি হবে। আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস, টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ গুডস এন্ড রিলেটেড সার্ভিস। অর্থাৎ এখানে যদি আমি কোনো জটিল প্রকৃতি জিনিস আমি করতে চাই, সেক্ষেত্রে আমাকে নেম অফ গুডস, স্পেসিফিক ডিটেল স্পেসিফিকেশন আমাকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, যদি আমরা কোনো ল্যাপটপ কিনি, ডেস্কটপ কিনি, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ যেগুলা আমার অনেক স্পেসিফিকেশনের দরকার আছে, যে আমি এই রিকোয়ারমেন্ট চাই, সেক্ষেত্রে আমাকে এখানে লিখে দিতে হবে। আমার এটা যেহেতু খুবই সাধারণ একটা জিনিস, অর্থাৎ আমি কি কিনতে চাচ্ছি, আমার এখানে আছে accessory of extinguisher providing fixing following parts of fire extinguisher as per sample accepted approving engineer charge। অর্থাৎ আমাকে কার্বন ডাইঅক্সাইড রিসার্চ করে দিতে হবে, এবিসি পাউডার রিসার্চ, ফোম, ট্রিগার, হোস পাইপ, নিপল উইথ নজেল, এই কয়টা জিনিস আমি নিব। সো এই ক্ষেত্রে আমার ডিটেলস কোন স্পেসিফিকেশন আলাদা করে, স্ট্যান্ডার্ড যেটা আছে আমি এটাই নিব, আলাদা করে স্পেসিফিকেশন বিনির্দেশ যে কমিটি আছে ওনারা আলাদা করে করে নেয়। অর্থাৎ এস্টিমেটের সাথে এখন যেরকম এস্টিমেট কমিটির সাথে টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটি আছে, যদি জটিল প্রকৃতির কোনো কিছু ক্রয় কেনাকাটা থাকে, সেক্ষেত্রে এস্টিমেট কমিটির সাথে টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটি ওইগুলা ফিল আপ করে দিবে। এখানে যেহেতু নর্মাল কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ বাজারে অ্যাভেলেবেল যেটা পাওয়া যায় স্ট্যান্ডার্ড যেটা, ওইটাই হবে। আলাদা করে স্পেসিফিকেশন মানে ফিল আপ করার কোনো কিছু নাই, জাস্ট শুধু সেভ করে দিলেই হচ্ছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাকে প্রাইস শিডিউল ফর গুডস, অর্থাৎ প্রাইস শিডিউলটা আমাকে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ টেবিলস, এই যে ফিল আপ অপশনে যাওয়ার পর এখানে কতগুলো জিনিস, আইটেম নং আছে, ডেসক্রিপশন আছে, মেজারমেন্ট ইউনিট আছে, কোয়ান্টিটি আছে, পয়েন্ট অফ ডেলিভারি, ডেলিভারি পিরিয়ড কত দিনের মধ্যে দিবে। তাহলে আমি সিলেক্ট করে আইটেম নং এক্স, প্রথমটা এক হবে। নেম অফ ডেসক্রিপশন, অর্থাৎ আইটেমের কি আছে, এখানে আমার শুরুতে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড। মেজারমেন্ট ইউনিট কি দেয়া আছে, এস্টিমেট পাস হয়েছে কি দিয়ে, কেজিতে। তাহলে আমাকে এখানে মেজারমেন্ট ইউনিট কেজি দিতে হবে। দেন কোয়ান্টিটি কতগুলো আছে, কোয়ান্টিটি আছে দেন আমার কি আছে, পয়েন্ট অফ ডেলিভারি, এটা আমি বগুড়া দিয়ে দিলাম। ডেলিভারি পিরিয়ড কতদিন সময় আমি দিব, 10 দিন। টেকনিক্যাল স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড যেটা, সেটাই আমি চাইলাম, যেহেতু আলাদা করে কোনো স্পেসিফিকেশন এখানে অ্যাড করা হচ্ছে না। এরকম করে আমার যতগুলা রিকোয়ারমেন্ট আছে আমি এই যে এখানে অ্যাড ড্র করবো, একটা একটা করে অ্যাড ড্র নিব, অ্যাড ড্র নিয়ে আমি এখানে ফিল আপ করে দিব। আমার 2 নাম্বার আইটেম, একে একে আমি সবগুলো এখন এখানে ফিল আপ করে দিব। প্রাইস শিডিউলটা অত্যন্ত সতর্কতার সহিত ফিল আপ করতে হবে, যেভাবে এস্টিমেটে পাস করা আছে, যে কয়টা আইটেম আছে আমি বারবার একটু মিলাই দেখবো যে আমার কয়টা আইটেম এস্টিমেটে ছিল, 1 2 3 4 5 6, 6টা আইটেম, যতগুলা কোয়ান্টিটি ছিল ওইভাবে আমাকে এটা করতে হবে। ঠিক আছে, এবং যখন আমি সেভ দিব, আমি টাইম দিলাম 10 দিন। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে আমি 10 দিন সময় দিলাম, 10 দিনের মধ্যে সে ফিল আপ করে দিবে। এটা আমি চাইলে আরো বেশিও দিতে পারি, বা কাজের ধরন অনুসারে, বড় কাজ হলে একটু টাইম বেশি দেওয়া লাগবে, ছোট কাজ যেগুলো সহজে হয়ে যায় সেক্ষেত্রে সহজে দিয়ে দিব। এখন খেয়াল রাখতে হবে সিলেক্ট না করে সেভ করা যাবে না, সিলেক্ট করে তারপরে সেভ করতে হবে। আমি সিলেক্ট করব, দেন 6টা আইটেম, এই যে আমার নিচের দিকে চলে আসছে সেভ অপশন, সেভ করে দিব। প্লিজ ইন্টার রো ডেসক্রিপশন, আমি রো ডেসক্রিপশন দেইনি কোথাও, অর্থাৎ ওয়ারেন্টি পিরিয়ড কতদিন দিব। আরএফকিউ এর ক্ষেত্রে ডকুমেন্টে কি বলছে দেখি, ওয়ারেন্টির ক্ষেত্রে 6 থেকে 1 বছর ডকুমেন্টে চাওয়া আছে। এই যে ডকুমেন্টে দেখেন, ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড শুড ইউজুয়ালি রিমেইন বিটুইন 6 থেকে 12 মাস, অর্থাৎ এটা একটা সাজেশন দিয়েছে ডকুমেন্টে 6 থেকে 12 মাস। সেক্ষেত্রে আমি এটা 1 বছরই চাই, যেহেতু আমি কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য জিনিস নিচ্ছি, আমি 1 বছর চাই। এখানে একটা খেয়াল রাখতে হবে, বেশি চাইলে যেটা লস হবে, ঠিকাদারকে কিন্তু 5% রিটেনশন মানি, আগে আরএফকিউর ক্ষেত্রে ছিল না, এখন কিন্তু বলে দিছে যে 5% রিটেনশন মানি আমার তার কাছ থেকে রাখতে হবে। এই যে দেখেন, এর আগে বলছে যে
Money shall, however, be kept at least 5% of contract price from contractor payable amount against any claim during the warranty period. অর্থাৎ আমি ওয়ারেন্টি পিরিয়ড যদি 1 বছর দেই, তার মানে 5% টাকা তো আমার কাছে থেকে যাবে। অল্প টাকার একটা কাজের জন্য 5% থেকে গেলে ঠিকাদাররা এটা খুব বেশি পছন্দ করে না। এমনি এদের এই RFQ তে খুব বেশি লাভের অপশনে খুব কম টাকার কাজ। তো সেক্ষেত্রে 6 মাসও রাখা যেতে পারে। 6 থেকে 1 বছর। আপনাদের সুইটেবল অনুসারে আপনারা এটা রাখবেন। এখানে ফিল আপ করে দিতে হবে। এখন আমি সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমি একটু ভিউ দিব যে ঠিক আছে কিনা। এই যে আমি যা যা দিলাম 6টা আইটেম ছিল আমার, 10 দিনের মধ্যে ডেলিভারি দিবে, 180 দিন ওয়ারেন্টি পিরিয়ড হবে, আর কোয়ান্টিটি মেজারমেন্ট আবার একটু চেক করে নিলাম। এখন আমার মোটামুটি ডকুমেন্টেশন শেষ। আমি নোটিশ তৈরি করে ফেলছি, ডকুমেন্টেশন তৈরি করছি, ইভালুয়েশন করে ফেলছি। এখন আমাকে গ্র্যান্ড সামারি ক্রিয়েট করতে হবে। যে গ্র্যান্ড সামারি জাস্ট যেভাবে আছে আমি সেভ করে দেবো, এটাই ক্রিয়েট হয়ে গেছে। এটা আমি ব্যাক চলে আসবো। এখন আমার টেন্ডার লাইভের জন্য উপযুক্ত হয়ে গেছে, আর কোনো অংশ বাকি নেই। এখন দেখেন একটা অপশন আসছে ওয়ার্ক ফ্লো, অর্থাৎ ক্রিয়েট ওয়ার্ক ফ্লো। এই টেন্ডারটা পাবলিশ কি করবে, যেহেতু RFQ আর আমরা এস্টিমেট যখন পাস করি তখন এস্টিমেটের মধ্যে লেখা ছিল যে ইজিবি প্ল্যাটফর্মে RFQ আহ্বানের অনুমতি প্রদান প্রসঙ্গে, একই সাথে ইজিবি প্ল্যাটফর্মে দরপত্র আহ্বানের অনুমতি এবং আমার এস্টিমেটটা পাস করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট থেকে যখন আমি যাব, সরাসরি কোনো রিভিউয়ার না দিয়ে পি সরাসরি ক্রিয়েট করতে পারে। তবে ওটিএম এর ক্ষেত্রে যেখানে বিভিন্ন ধরনের ক্লজ থাকে, জটিল ক্লজ, যার কারণে ঠিকাদার রেসপন্সিভ নন রেসপন্সিভ হয়, এরকম ইস্যুর ক্ষেত্রে অনুমোদনকারী অর্থাৎ যদি হোপ হয়, হোপের কাছ থেকে আমার টেন্ডার ডকুমেন্টটা দেখায়, মানে এখানে নোটিশ পাবলিশের আগে আমি রিভিউয়ার দিয়ে হোপ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপর পাবলিশ করতে হবে। যেহেতু RFQ আমি এখানে কোনো রিভিউয়ার রাখলাম না, সরাসরি পি কে পি পাবলিশ করে দিবে। এখানে অপশন আছে ইনিশিয়েটর পি অর্থাৎ গোলাম সারোয়ার স্যার, অ্যাপ্রুভার পি, সরাসরি সাবমিট করে দিলে অপশন তৈরি হয়ে যাবে। এই যে এখন দেখেন অপশন তৈরি হয়ে গেল, পাবলিশ অপশন। আমি এই পাবলিশ বাটনে ক্লিক করার পরে আর কোথাও কোনো এডিট করতে পারবো না, অর্থাৎ পাবলিশ হয়ে গেল। কখন হবে, কোন ডেটে হবে, এই যে আমি নোটিশে যে ডেট দিয়ে রাখছি আগামীকাল সকাল 11:30, ঠিক আছে। তার মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনারা এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন, পাবলিশ হয়ে যাবে। তো আমি এই পর্যন্তই রাখলাম, পাবলিশ করলাম না, পাবলিশ বাটনে ক্লিক করলে হয়ে যাবে, যেহেতু এটা আমি আর করলাম না। ডিভিশন 3 এর এক্সচেঞ্জের স্যার যদি কোনো মতামত দেয় বা কোনো আলোচনা থাকে করার পরবর্তীতে আমি ইনশাআল্লাহ পাবলিশ করব। আপাতত আশা করি পুরা ভিডিওতে RFQ গোর্স এর ক্ষেত্রে আর কোনো কিছু কারো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। ওয়ার্কস এর ক্ষেত্রে অল্প একটু ডিফারেন্স আছে, এখানে প্রাইস শিডিউলের জায়গায় ওখানে BOQ আছে, আর কোনো পার্থক্য নেই, সেম। গোর্স এবং ওয়ার্কস অলমোস্ট সেম, শুধু প্রাইস শিডিউলের অপশনের জায়গায় ডকুমেন্টে যেখানে প্রাইস শিডিউল আছে, এই প্রাইস শিডিউল অপশনের জায়গায় এই যে প্রাইস শিডিউল আছে এর অপশন জায়গায় BOQ অপশন থাকবে, BOQ টা ফিল আপ করতে হবে এস্টিমেট অনুসারে, অর্থাৎ আপনার এস্টিমেট যেভাবে পাস হবে সেম ভাবে আমাকে ফিল আপ করতে হবে। আশা করি কাজ করতে গেলে ইনশাআল্লাহ খুব সহজে কাজ পাওয়া যাবে। আর ইজিপিতে একটা করার পরে আপনাদের কাছে খুব সহজ মনে হবে, আগের মতো বারবার ডকুমেন্টেশন রেডি করা, ডকুমেন্টেশন সেল করা, ঠিকাদারকে দেয়া, নোটিশ বোর্ডে পাবলিশ করা, অনেক ঝামেলা থেকে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।